প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত অনুষ্ঠান, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এই সময়। আজ আমরা আলোচনা করব। আলোচনার আগে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জুলাই বিপ্লবের 1 মাস পূর্তি হচ্ছে কিছুক্ষণ পর, অর্থাৎ এই 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা রাজধানী সহ সারা দেশে শহীদি মার্চ করবে, অর্থাৎ তারা মিছিল করবে শহীদদের স্মরণে। এটি একটি গুরুত্বপূর্ণ খবর। নির্বাচন কমিশন আগামীকাল বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে এবং দুপুর 12টায় সেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে এবং ধারণা করা হচ্ছে, হয়তো ইঙ্গিত পাওয়া গেছে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা হয়তো পদত্যাগ করতে পারেন। দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান সিদ্ধান্ত নিয়েছে এবং তারা প্রাথমিক পর্যায়ে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট ক্রয় সহ 100 কোটি টাকা বিনিয়োগে আলিশান বাড়ি নির্মাণের তথ্য পেয়েছে। এর বাইরে যে 41 মন্ত্রী এমপির বিরুদ্ধে তাদের যে তদন্ত করা হচ্ছিল, সেই তদন্তের সঙ্গে তাদের সহযোগী আরও দেশ, তাদের বিরুদ্ধেও তদন্তের সিদ্ধান্ত নিয়ে চিঠি দেওয়া হয়েছে এবং একই সঙ্গে তাদের এই 41 মন্ত্রী এমপি সাবেক তাদের আসলে দেশ ত্যাগে একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর পুলিশের সাবেক 2 আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে 8 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং আরেকজন সাবেক আইজিপি শহীদুল হক, তাকে 7 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর বাইরে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ কাফির 8 দিনের রিমান্ড হয়েছে এবং ভিন্ন ভিন্ন হত্যা মামলা এবং অপহরণের মামলায় তাদের এই যে রিমান্ড দেওয়া হয়েছে। এর বাইরে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালাকে 3 দিনের রিমান্ড দিয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে। নাইমুর রহমান দুর্জয়, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিসিবির পরিচালক, তিনি বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। এটি একটি খবর। প্রধান উপদেষ্টা আজকে 55টি মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের নিয়ে সভা করেছেন এবং প্রধানমন্ত্রীর একজন বিশেষ দূত নিয়োগ দেওয়া হয়েছে, যিনি মূলত আন্তর্জাতিক বিষয় দেখবেন, লুৎফে সিদ্দিকী, তাকে নিয়োগ দিয়েছেন মন্ত্রী পদমর্যাদায়। আর কাল থেকে খুলছে গার্মেন্টস। 47 দিন বন্ধ থাকার পর রেলপথে আবারও ভারতের সাথে আমদানি রপ্তানি শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন উপদেষ্টাদেরও কয়েকটি বক্তব্য রয়েছে। ইত্যাদি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক বামে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং তারপরে রয়েছে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং সর্ববামে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাদের 3 জনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই ইমরান সালেহ প্রিন্স আপনার কাছে যেতে চাই। কিছুক্ষণ আগে আজকে সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনি ঢাকা বিভাগের যে মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত একটি সভা করেছেন এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যকে যদি আমি কোট করি তাহলে সেটি এরকম: জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায়। স্বাধীনতার পর একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগ দলীয় সরকার ক্ষমতায় আসায় প্রথম দিন থেকে বিভক্তি চোখে পড়ে, ফলে বিরাট অংশের ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে তারা অবদান রাখতে পারেনি। স্বাধীনতার পর জাতীয় ঐক্য শক্তিকে ব্যবহার না করে সেদিন সুযোগ হাতছাড়া হয়েছে। আগামী দিনে সেই সুযোগের পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য জাতীয় সরকার গঠনের কথা বলেছে। একই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথাও তিনি বলেছেন। আমি তার এই বক্তব্যের একটু সারাংশ আপনার কাছে জানতে চাবো, একটু ব্যাখ্যাও জানতে চাই যে এই যে জাতীয় সরকারের কথা বলছে, এটি কি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে নাকি এখনই তিনি এই সব দলমতকে নিয়ে জাতীয় সরকারের কথা বলছেন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং একই সাথে আমার সহ আলোচক আছেন শহীদ ভাই এবং আজিজ ভাই, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন যে আমাদের দলের অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনি ধারাবাহিকভাবে আমাদের তৃণমূলের নেতাকর্মীদের সাথে প্রতিদিনই যে ব্রিফিং করছেন তাদের উদ্দেশ্যে, তার আজকে শেষ ছিল। ঢাকা বিভাগের এই ব্রিফিংয়ের মধ্য দিয়ে তার আমাদের 10টি রাজনৈতিক বিভাগের ব্রিফিং শেষ হলো এবং আপনি খেয়াল করে দেখবেন এই প্রতি ব্রিফিংয়েই তিনি কিন্তু নতুন নতুন কিছু বক্তব্য বা তার যে আপনার একটা উপস্থাপনা তিনি নিয়ে আসছেন এবং এর মধ্য দিয়ে যে জনগণের যে আকাঙ্ক্ষা, এই যে আপনার 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতা
এবং এই প্রেক্ষাপটে যে ছাত্র গণ বিপ্লব, সে তার মধ্য দিয়ে ছাত্র তরুণ এবং জনগণের যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে জাতির সামনে উপস্থাপন করেছেন এবং সেগুলো আমাদের অঙ্গীকারও বটে। এবং এটা কিন্তু নতুন নয়, আপনারা জানেন যে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি 2017 সালে যে ভিশন 2030 ঘোষণা করেছিলেন এবং এরপরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদের দলের পক্ষ থেকে যে আপনার রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা ঘোষণা দিয়েছিলেন। তো এগুলোর মধ্যেও কিন্তু এই বিষয়গুলো ছিল যে আজকে দেখেন জাতীয় সরকারের কনসেপ্টটা কেন আসলো। আপনি তারেক রহমান আজকে নিজেই সেটা উল্লেখ করেছেন যে জাতীয় সরকার যদি থাকে, আজকের এমন একটা সময় আমরা জাতীয় সরকারের কথা বলছি যখন গত 15টা বছর আওয়ামী লীগ দেশ শাসনের নামে যে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে, রাষ্ট্রের কাঠামোগুলো তছনছ করে দিয়ে গেছে, মানুষের আকাঙ্ক্ষাগুলো একদম মানে ধূলিসাৎ করে দিয়ে গেছে, সেগুলোকে যদি আমরা পুনর্গঠন বা বিনির্মাণ করতে চাই, এই রাষ্ট্রকে যদি আমরা মেরামত করতে চাই, তাহলে আমরা এককভাবে সেটা করার সমীচীন হবে না। আমরা সকল দলের মতামত নিয়ে আমরা করতে চাই এবং সেই কারণেই কিন্তু জাতীয় সরকার, আপনি বলেছেন এটাকে এখনই না নির্বাচনের পর, তিনি এটা আরও 1 বছর আগে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যদি সরকার গঠনের ম্যান্ডেট পায় তাহলে বিএনপি এককভাবে সরকার গঠন না করে আন্দোলনরত সকল শক্তিকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে এবং জাতীয় সরকারের মধ্য দিয়ে এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, যার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আছে, যার মধ্যে আমাদের সংবিধানকে মানে মানে কি বলা যায়, সংশোধন করার জন্য একটি কমিশন গঠনের কথা বলা আছে, যার মধ্য দিয়ে যে 31 দফার মধ্যে এক ব্যক্তি 2 বার প্রধানমন্ত্রী না থাকার কথা বলা আছে, যে 31 দফার মধ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা আছে, যে 31 দফার মধ্যে আপনার বিরোধী রাজনৈতিক শক্তিকে মানে বল প্রয়োগ না করে তাদেরকে সম্মানের সাথে তাদের মতামত গ্রহণের কথা বলা আছে, যে 31 দফার মধ্যে ছাত্র শ্রমিক যুবকের কথা বলা আছে। তো এইগুলো আমরা বাস্তবায়ন করতে চাই সেই এই জাতীয় সরকারের মধ্য দিয়ে। তিনি যথার্থই বলেছেন যে এখন স্বাধীনতার পর যখন দেশের সকল শক্তিকে নিয়ে যদি জাতীয় সরকার গঠন করা হতো, তাহলে এই যে রাজনীতির যে আজকে বিভাজন, রাজনীতির যে একটা খারাপ দিক সামনের দিকে আসছে, এগুলো কিন্তু তখন থাকতো না। তখনও কিন্তু সেই সময় যারা বিরোধী রাজনৈতিক পক্ষ ছিল স্বাধীনতার পরে, যেমন ধরেন মৌলানা ভাসানীর নেতৃত্বে ন্যাপ কিংবা কমিউনিস্ট পার্টি, পরবর্তীতে জাসদ এসছে, কিংবা আপনার ধরেন মোজাফফর ন্যাপ হয়েছে, তো ওনারা কিন্তু হক তোহার সাহেবরা ছিলেন, ওনারা কিন্তু তখন জাতীয় সরকার গঠনের প্রস্তাব তুলেছিলেন, কিন্তু সেটা গ্রাহ্য করা হয়নি। গ্রাহ্য না করে তারা একদলীয়ভাবে যে সংবিধানটি রচনা করেছে, যে সংবিধানটি আসলে জনগণের প্রতিনিধিত্ব করে না, সেখান থেকে কিন্তু আমাদের এই পতন শুরু হয়েছে। বা তখন যে রাষ্ট্রটি গঠন করা হয়েছিল সেই রাষ্ট্র গঠনও কিন্তু তখন সঠিকভাবে হয় নাই, তখন থেকেই কিন্তু আমাদের এই পতনগুলো শুরু হয়েছে। আজকে এইগুলির মানে ঘানি কিন্তু আমাদের টানতে হয়েছে। সেই কারণে আমি মনে করি, বা বাংলাদেশের জনগণও মনে করে, তরুণ সমাজও মনে করে যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে এই প্রস্তাব, এটা তো প্রস্তাব, এটা আমাদের সিদ্ধান্ত। অলরেডি এটা আমাদের জাতীয় স্থায়ী কমিটিতে অনুমোদন হয়েছে, জাতীয় নির্বাহী কমিটিতে অনুমোদন হয়েছে, এবং সেটা আমরা আন্দোলনরত সকল দলের সাথে মিলেই কিন্তু সিদ্ধান্তগুলো নিয়েছি। এই যে সিদ্ধান্তটা বাস্তবায়ন যদি হয়, এটা আমরা মনে করি একটা যুগান্তকারী পদক্ষেপ। এবং এটা বিএনপি ক্ষমতায় আসলে তারপরে তারা 31 দফা মানে রাষ্ট্র মেরামতের যে রূপরেখা দিয়েছিল সেটিরই একটি অংশ আমরা বুঝলাম। এবং আমি আবু আলম শহীদ খান, আপনার কাছে যে বিষয়টি জানতে চাবো যে তারেক রহমান একই সঙ্গে বলেছে যে দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন, এবং একই সঙ্গে আজকে শ্রম উপদেষ্টা অর্থাৎ যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বলেছেন যে তৈরি পোশাকে বহিরাগতরা অসন্তোষ সৃষ্টি করছে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং গ্রেপ্তার করতে হবে, এবং এখানে তারা বলছেন যে আওয়ামী লীগের কোনো নেতাও আছে। তো আসলে এই ষড়যন্ত্রগুলো একই কিনা, কিংবা আসলেই ষড়যন্ত্রের গন্ধ পান কিনা? প্রথমত হচ্ছে যে আমরা অতীতেও দেখেছি যে কোনো আন্দোলন
বা যে কোনো ধরনের ঘটনা ঘটলেই ষড়যন্ত্র একটা তোলপাড় হয়ে যেত, বয়ান। আর ষড়যন্ত্র তত্ত্ব এখন সারা বিশ্বে খুব পপুলার তত্ত্ব, যাই ঘটবে এটার পিছনে ষড়যন্ত্র, অমুক তমুক এটা আছে। তো সে কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা জিনিসে ষড়যন্ত্র না খুঁজে, বা ষড়যন্ত্র থাকতে পারে, ষড়যন্ত্র খুঁজতেও পারেন আপনি, কিন্তু আগে দেখতে হবে যে কেন ঘটছে, কি কারণ। আপনি গার্মেন্টসের নানান অবস্থা কিন্তু আমরা জানি। গার্মেন্টস শিল্পে যে শ্রমিক অসন্তোষ আছে, এটা তো আজকের অসন্তোষ না, এটা অনেক দিনের অসন্তোষ। বরঞ্চ গত 15 বছর গার্মেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষটা কীভাবে হ্যান্ডেল করা হয়েছে এটা আমরা জানি। একতরফাভাবে আপনি মালিকদের সাথে বসে সোকল ত্রিপক্ষীয় আলোচনা করে হঠাৎ করে আপনি একটা বেতন কাঠামো দিয়ে দেবেন, এবং সেই বেতন কাঠামো তাদেরকে মেনে নিতে বাধ্য করা হয়েছে। গার্মেন্টস শ্রমিক নেতা নিখোঁজ হয়ে গেছেন, গুম হয়ে গেছেন, সে ঘটেছে তো। তাহলে বোঝা যায় যে গার্মেন্টসের যে শ্রমিকদের যে অসন্তোষ, সেই অসন্তোষ রাষ্ট্র হিসাবে, একটা পুঁজিবাদী রাষ্ট্র কোনো সন্দেহ নাই, বাট পুঁজিবাদী রাষ্ট্রের যে কল্যাণ, শ্রমিক কল্যাণ বা জনকল্যাণের যে ধ্যান ধারণা, সেদিকে না যে আমরা মনে করেছি যে এই গার্মেন্টস মালিকদেরকে রক্ষা করতে হবে, এবং গার্মেন্টস মালিকরা যেভাবে চাইবেন সেইভাবে তাদের বেতন ভাতা, তাদের জীবন যাপন এগুলো করতে হবে। কিন্তু অন্যদিকে সত্যিটা হলো যে গার্মেন্টস মালিকরা কী ধরনের জীবন যাপন করেন, কী ধরনের গাড়িতে চলাফেরা করেন, তাদের কোথায় ব্যাংকে কত টাকা, সব টাকা দেশে আনেন কিনা, এগুলো তো প্রচার হয়। এবং এগুলো কিন্তু আমাদের যে সোশ্যাল মিডিয়া, আপনাদের বড় বড় যে মিডিয়া আপনারা করেন না, বিকজ আপনাদের সাথে একটা কানেকশন আছে, সেই কারণে বড় মিডিয়া কখনো এইসব বিষয়ে আসে না। বাট সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক জিনিস নিয়ে আলাপ আলোচনা হয়, এবং তারা জানে। বড় মিডিয়ার সাথে কানেকশনটা কিরকম? বড় মিডিয়ার সাথে, বড় মিডিয়ার মালিক, বিজ্ঞাপন মালিকের সাথে তাদের ডাইরেক্টরশিপ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, যে কারণে ওইভাবে আসে না। তো আপনার সোশ্যাল মিডিয়া এবং অন্য মিডিয়ায়, প্রিন্ট মিডিয়াও কিছু কিছু আসে যে তারা কীরকম জীবনযাপন করেন। সো ওইখানে হলো ক্র্যাক্স অফ দি প্রবলেম। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটাকেও দেখতে হবে যে 15 বছর, 17 বছর বা 20 বছর, যে বছরটাই চিন্তা করেন, যেভাবে চলে আসছিল, তাতে অনেক গণমানুষের কিন্তু অনেক আশা, আকাঙ্ক্ষা, দাবি, ক্ষোভ, দুঃখ, বেদনা। এই কারণ বাজারের কথা যে চিন্তা করেন না, আমরা যেখানে বসে আছি, কত লোক সারা রাত ধরে কাজ করে, রাত 3টা 2টা পর্যন্ত কাজ করে, এবং টুকরির মধ্যে ঘুমায় লোকজন, আছে না? ছবি আছে, এবং এখনো আছে, পরিবর্তন তো হয়নি। কীরকম জীবনযাপন করে তারা। সো সারা দেশের কোটি কোটি মানুষ, কোটি কোটি, আমার ধারণা 12 কোটি মানুষ মধ্যবিত্ত, যারা নিম্ন মধ্যবিত্ত, এটার যদি হিসাব নেন, একেবারে ডাইরেক্ট স্ট্যাটিস্টিক্স না বলে সাদা চোখে দেখা যায় যে 12 কোটি মানুষ চ্যালেঞ্জ লাইফ লিড করে। তাদের কিছু আছে যে 8 কোটি মানুষের মতো, যাদের যে ইনকাম, সেই ইনকাম দিয়ে তারা কিন্তু তাদের যে জীবনযাত্রার মান সেটা উন্নত করতে পারছে না। অন্যদিকে প্রায় 1 কোটি ভবঘুরে সর্বহারা আছে, যাদের কাজ আছে, এখন কাজ আছে, কালকে কাজ নেই, বৃষ্টি হলে কাজ নেই, অমুক হলে কাজ নেই। কৃষি শ্রমিক আছে যারা সিজনাল ওয়ার্কার। তো আমাদের পুরা দেশের মানুষের যে জীবনযাত্রার মান উন্নয়ন, আমরা চাকচিক্যও দেখেছি, বড় বড় প্রজেক্ট দেখেছি, টানেল দেখেছি, মনে করেন যে টানেলে হয়তো ওই গরিব মানুষটা একদিনও পার হবে না, তাই না? বা আমরা মেট্রো রেল দেখেছি, মেট্রো রেল মূলত উচ্চ মধ্যবিত্ত মানুষের রেল, সুন্দর, দেখতে সুন্দর, কিছু লোকের উপকার হচ্ছে, কোনো সন্দেহ নাই। বাট সাধারণ মানুষকে কিন্তু এই উন্নয়ন টাচ করে নেই, যার কারণে আমাদের একটু মনোযোগী হতে হবে যে সাধারণ মানুষের কাছে খুব দুঃখ বেদনাটা কি জানতে হবে, এবং তাদের সাথে আলোচনা করতে হবে, এবং আলোচনা করে এটা কিন্তু সমাধান করতে হবে। কারণ গার্মেন্টস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এটা পরাযোগ হলে আসলে দেশের অর্থনীতির পরে প্রভাব পড়ে। হ্যাঁ, সেটা তো মালিকরা সবসময় বলে। মালিকরা যে হাজার হাজার কোটি টাকা যখন নেয়, 3000 কোটি টাকা যখন নিয়েছিল, তখন কিন্তু মালিকরা শ্রমিকদেরকে ঠিকমতো বেতন ভাতা দেয়নি। আমরা আজিজ ভাই আরো ভালো জানেন। আজিজ ভাই, আপনার কাছেই যেতে চাই একটু। আপনি একজন মুক্তিযোদ্ধা, 71 সালে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, আবার এখন এই বিপ্লব চোখের সামনে দেখছেন। তো আপনার কাছে আমি যে জিনিসটি একটু জানতে চাই, যে এই যে প্রতি বিপ্লবের একটি শব্দ আমরা শুনতে পাচ্ছি, কিছুক্ষণ আর 2-1 মিনিট পরেই 1 মাস পূর্তি হবে। আমরা বিভিন্ন জায়গায় কখনো শুনছি আনসার বেশে, কখনো প্যাডেল বা রিক্সা, বিভিন্ন নামে বিভিন্ন সময় যে আন্দোলনগুলো হচ্ছে, যেটি একটু আগে শহীদ ভাই বলছিলেন, যেটি অনেক দিন মানুষের দাবি দেওয়া না জানাতে পারার কারণে হতে পারে। আবার যেটি আজকে দেখলাম যে একজন উপদেষ্টাও বললেন যে এই ঝুট ব্যবসায়ীদের ভিতরে একটা অংশ যারা আওয়ামী লীগের স্থানীয় নেতা, আবার সেখানে তারা এরকম অভিযোগ করছে কোনো কোনো জায়গায় বিএনপির কানেক্টিভিটিও থাকতে পারে। আমার প্রশ্নটি মূলত এই জায়গায় যে আসলে ষড়যন্ত্র বা প্রতি বিপ্লব, এই বিষয়টির সাথে
এই যে দাবি দেওয়া যে জিনিসগুলো চোখে আসছে এবং কিছু কিছু জায়গায় অরাজকতাও দেখা যাচ্ছে, সেটি সম্পর্ক কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের দেশের পলিটিক্সে আপনি যে বললেন ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, এই নানান এগুলো সব রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হয়। এই বিপ্লব, এবারেই প্রতি বিপ্লব আসছে, বিপ্লব থাকলে প্রতি বিপ্লবের চান্স থাকে। যেমন 60-70 যে মুক্তিযুদ্ধ সমাজতান্ত্রিক আন্দোলন হতো, এরপরে সমাজতান্ত্রিক আন্দোলন সাকসেসফুল হলে সাংস্কৃতিক বিপ্লব করতো, অর্থাৎ মগজ ধোলাই যাকে বলা হয়, কালচারাল রেভলিউশন। কিন্তু এইটা তো আর ওই রকম কিছু ঘটে নাই, যার ফলে আমাদের যেহেতু গণতান্ত্রিক দেশ, আমরা গণতন্ত্র চাই, এই আমাদের যে মনোজগতের যে পরিবর্তন ঘটে গেছে এই 57 বছর 54 বছরে, এটা কিন্তু 53 বছরে মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। আপনি দেখেন, এখন মিথ্যা কইলা কথা অবলীলাক্রমে বলি। আগে চোর দেখলে, ঘুষখোর দেখলে ঘৃণা করতাম, এখন ঘৃণা হয় না। আগে একটা বিড়াল মারা দেখলে দুঃখ লাগতো, এখন 5টা লাশ ভ্যানে চড়ে আগুন দিয়ে পোড়ায় দেয়, দুঃখ লাগে না, জায়গায় দেখি। এই যে মনোজগতের পরিবর্তন, এইটা যতক্ষণ ঠিক না করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাতি এই সংস্কার করে করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করে করে এটাকে টিকে রাখা যাবে না। এটাই হলো মূল কথা। তা আপনি যেটা বলছেন যে প্রতি বিপ্লব কেন আসছে, আমাদের দেশে যে এই যে আওয়ামী লীগ গভর্নমেন্ট পালালো প্রধানমন্ত্রী, পালানোর পরে আপনি দেখেন 3টা ঘটনা ঘটছে, মানুষ বলতেছে এটা। যেমন 15ই আগস্টে 32 নম্বরে স্বয়ং শেখ হাসিনা টেলিফোনে বলছে, এটা ভাইরাল হয়েছে, ভয়েস রেকর্ড ধরা পড়ছে, যে ওখানে বলছে 32 নম্বরে আওয়ামী লীগারদের এক জায়গা হয়ে আপনারা অভ্যুত্থান ঘটাতে বলছে। তো এটা ছাত্ররা রুখে দিছে। হ্যাঁ, তো এটাকে প্রতি বিপ্লব মনে করা হয়েছে। আইন বিভাগের একটা, দ্বিতীয়ত আইন বিভাগে এটা চিফ জাস্টিস যে বলছিল, আমরা কি শপথবদ্ধ রাজনীতিবিদ, উনি ডাকছিলেন বিচার বিভাগে কু করতে, এটি প্রমাণিত, এটাও ছাত্ররা রুখে দিছে। আনসারদেরটা এখন এটা কু না কি বুঝি নেই, তবে আমার নিজস্ব অবজারভেশন, প্রেস ক্লাব তো ঘিরে আছে, 8-10 হাজার আনসার আসছে। আমি জিজ্ঞেস করলাম, এই আপনারা এত মানুষ হোটেলে থাকেন, পয়সা দেয় কেনা? কথা বলেন না। কিন্তু আপনাদের ড্রেসগুলো নতুন কেন? কারণ আমি আনসার থেকে তো সিডি, আমি সিনিয়র সাংবাদিক সমবায় ছিল 300 জনের, ওটার আমি প্রেসিডেন্ট ছিলাম, আনসার 11টা থেকে ডাকছি। আচ্ছা, ওদেরকে আমি বলতাম যে ভাইরে সকালবেলা উঠে উঠে ওই অস্ত্র মুছেন, কিন্তু এটা গুলি করেন না, মানে নিয়ে বাইরে আনেন না, কারণ মানুষের চোখে পেটে লাগাইতে গিয়ে, পায়ে লাগাইতে গিয়ে চোখে লাগাই দিতে পারে। তো যাই হোক, আনসাররা দেখেন কেমন, দেখেন তারা কিন্তু গ্রেট ক্র্যাশ করে সচিবালয়ে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে আপনার অনেকটা ঘেরাও করছে উপদেষ্টাদের, তারা একটা সমাধান দিছে যে 6 মাসের রেস্ট এটা প্রত্যাহার করা হলো। আর যে জাতীয়করণ, এটা একটা কমিটি করা হয়েছে, কমিটির রিপোর্ট পরে এটা যুক্তিসঙ্গতভাবে দেখা মানা হলো। একটা গ্রুপ বললো তারা উইথড্র করলো, আর একটা গ্রুপ উইথড্র করলো না, তারা মানি না, মানবো না, ঘেরাও। হ্যাঁ, তো ওইখানে কিন্তু এই যে ঘটনা 3টে বললাম, এতে আমার কাছে মনে হয় কি জানেন, আজকে একটা বড় পত্রিকায় ছাপা হয়েছে যে সচিব, সিনিয়র সচিবের 85% প্রশাসন ক্যাডারের 85% হচ্ছে স্বৈরাচারী সরকারের সহযোগী ছিল। 85%, তো লোক পাবেন কোথায়? তো সব জায়গায় তো 15 বছরের রিক্রুট হয়েছে, আনসার থেকে শুরু করে সব জায়গায় হয়েছে। তো এর আমার একটা গড়ে ধরি, আর 15 বছরে তো এরকমই রিক্রুটমেন্ট হয়েছে। তো এটা তো সব জায়গায় আন্দোলনে থাকতে পারে, আওয়ামী লীগের সমর্থক থাকতে পারে। তবে গার্মেন্টসের বিষয়টা কিন্তু ভিন্নভাবে দেখতে হবে, কারণ মাঝে মাঝেই কিন্তু এই মুভমেন্টগুলি হয়। গার্মেন্টস তাদের পাওনা দাওনা, মানবতার জীবন করে। আমাদের দেখেন অনেকে ব্যবহারও তো করে তাদের, আমাদের জিডিপি গ্রোথ উন্নয়নের দেখেন, এটা আমি বলি বরাবর, এটা শ্রমিক নির্ভর। গার্মেন্টস এক্সপোর্টের 80% গার্মেন্টস করে, এটা হলো শ্রমিক, তাও আবার কি নারী শ্রমিক বেশি আপনি দেখেন। আবার কৃষি, এটাও শ্রমিক। আপনার সার্ভিস সেক্টর, এটাও আসলে শ্রমিক না হলেও কর্মচারী। হ্যাঁ, তো এটাই প্রধান। আর আমরা যারা হোয়াইট কালার আছি, আমরা তো লুট করি, আর যেটা পাচার হয়ে যায় এটা কিন্তু ব্যবসায়ী বেশি পাচার করে, ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিং করে পুরোটাই করে ব্যবসায়ী, বড় ব্যবসায়ীরা আরো বেশি করে। আর হুন্ডি দেওয়া টাকা পয়সা আসে
যায়ও হুন্ডি। আপনি বলেন তো এই 16 বছরে হুন্ডি করে ব্যবসা করে আমি তো চিনি। সরকার কিন্তু প্রকাশ্যেই তো করে। সরকার তো একটাও ধরতে পারে নাই। অর্থাৎ আগের যে আওয়ামী লীগ সরকার ছিল একটা হুন্ডি ব্যবসায়ী ধরতে পারে নাই। বাংলাদেশ ব্যাংকে ইন্টেলিজেন্স ইউনিট আছে, সেখান থেকে প্রায় 250-র মতো তালিকা দুদুকে দিছে, সরকারের কাছে দিছে, হোম মিনিস্ট্রিতে দিছে, কোনো তদন্ত হয় নাই। এখন যেটা হচ্ছে আমি বলবো যে অন্তত পক্ষে এখন কিন্তু সবার জন্য একটা, এই মুহূর্তে অন্তত, ভবিষ্যতে কি হয় জানি না, একটা ওপেন আছে। এই যে আপনি বলছেন যে অনেকগুলো দুর্নীতি হয়েছে, এত দুর্নীতির আপনার সক্ষমতা দুদকের কোথায়? এগুলো কেমন করে তদন্ত করবে? তদন্ত হওয়া হচ্ছে দুর্নীতি, এটা হলো আমাদের দেশের একটা ক্যান্সারাস। এটা যতক্ষণ নিয়ন্ত্রণে না আসবে ততক্ষণ কিন্তু দোষ, এই মানবিক দেশ করা যাবে না। তো এই জন্য যাদের নামই আসছে, আমি তো বলতে পারি যে আমাদের প্রফেশনে তো 100 লোক আছে কমপক্ষে 100 কোটি টাকার মালিক আমাদের প্রফেশনে আছে, এক একজন 100 কোটি। প্রেস ক্লাবের লাউঞ্জে ডিক্লেয়ার দিয়ে বলে, হ্যাঁ, এক নেতা বলে আমার 200 কোটি টাকা হয়েছে, আমার টার্গেট 300 কোটি। এখনো সে কিন্তু তার নামে কোনো বিচার আসে নাই, কোনো তালিকায় পড়ে নাই, না কোনো তালিকায় এখনো পড়ে নাই। সুতরাং ওই অল্প কয়েকজনের ছবি দিয়ে ঘাবড়ায় গেছেন। মাহবুজা নাম কয় যে এরকম ভাবে কেস করা, সবার নাম ধরা এই সেই। উনি কত টাকার মালিক? ওনার হিসেবটা হোক না একবার। ওনার অফিস থেকে সবাই রিটায়ারমেন্টে পাঠায়, উনি রিটায়ার করেন না কে? ভাই ওই যে আপনার সব সুশীল গ্যাসের সম্পাদকগুলা আপনার বলে দিছে যে প্রধান অ্যাডভাইজার তো ভালো কথা বলছে যে আপনারা কতদিন থাকবেন, কতদিন, কেন আপনারা বলেন, ওনারা বলছে 3 বছর, 2 বছর 3 বছর, কেউ 2 বেশিও বছর, বলছে, কেউ 3 বছর বলছে, বেশিও বলছে। 2 বছরের কম না, আর যতদিন লাগে। আমি তো বললাম সংস্কার এটা আনএন্ডেড। মানুষের মনোজগৎ পরিবর্তন, সংস্কার করতে লাগবে 30 বছর। হ্যাঁ, 30 বছর। আমার কথা যে একটা নির্বাচন, অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে, তার জন্য যেটুকু সংস্কার দরকার সেটুকু করে নির্বাচনটা দিয়ে ফেললেই তো লেটাচুকে গেল। সব সংস্কার তো করতে পারবে না। আর ম্যান্ডেটটা কোথায়? সংস্কার যে করবে সব ম্যান্ডেট, এই যে আওয়াজ উঠতেছে, ধরেন এই যে রাজনৈতিক দলের সাথে দেখা করছে না, আগে বিএনপি করছে, পরে খুচরা পার্টি করছে না। আপনারা জানেন কয়শো সংস্কারের প্রস্তাব দিছে, মাথা গাবলা হয়ে যাবে তো। 28টা সমর্থক নাই একটা পার্টি, 28টে সংস্কার প্রস্তাব দিছে, আর 82টা সমর্থক নাই, 82টা প্রস্তাব দিছে। আজিজ ভাই, আমরা সময় পেলে আবার কয় যে পতাকা বদলাও, পতাকা বদলাও, অমুক বদলাও, জাতিসংঘ বদলাও, এসব প্রস্তাবও দিছে। আচ্ছা, এগুলো একটা অন্তর্বর্তীকালীন সরকারের সব কাছে তো এগুলো কি চাওয়াও ঠিক না। এগুলো কি? আচ্ছা, আমি একটু ইমরান স্যারের, প্রিন্স ভাই আপনার কাছে একটু যেতে চাই। সেটি হচ্ছে যেটি বলছিলাম যে জুলাই বিপ্লবের 1 মাস পূর্তি হয়েছে আজকে। স্বরাষ্ট্র সচিব তিনি একটি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন একদিনে নয়, পুলিশের ইমেজ ধীরে ধীরে বাড়বে এবং যে চলমান যে অভিযান শুরু হয়েছে সেটিকে তিনি বলছেন এটি ভালো ফল মিলবে। তো আমি এই ওনার বক্তব্য ধরে যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে আমরা 1 মাসের প্রথম দিকে দেখেছি যে পুলিশই ছিল না, কোনো থানায় পুলিশ ছিল না। এরপরে আইজিপিকে নিয়োগ দেওয়া হলো, তারপর আরও সবগুলো থানায় আর্মির তত্ত্বাবধানে পুলিশ দিয়ে চালু হলো, এখন মোটামুটি একটু দাঁড়াচ্ছে। তো আসলেই এই পুলিশের আস্থায় ফিরে আসতে কতদিন সময় লাগতে পারে? এবং বিভিন্ন জায়গায় এখনও আমরা যেটা দেখছি, আগের সরকারের প্রতি ক্ষোভ কিংবা নিজেদের ভিতরে সংঘাত হোক, যদিও ভিন্ন চিত্র আমরা দেখছি বিভিন্ন জায়গায়। যেমন আপনার এলাকায় আমরা দেখেছি যে ছোট্ট একটি দুর্নীতির অভিযোগ আসছে, সাথে সাথে ব্যবস্থা নিয়েছেন, কিন্তু এখনও অনেক জায়গায় অরাজকতা আছে, লুটপাট আছে নৈরাজ্য, দু এক জায়গায় মৃত্যুবরণও করছে। আমি প্রশ্নটি একটু বড় করে এ কারণে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল, তো পুলিশ তো এখনও আমাদের পুরোপুরি সচল না। তো সেই জায়গা থেকে, দলীয় জায়গা থেকে বিএনপি কি ভূমিকা রাখছে, আর পুলিশ আস্তে আস্তে কতদিন সময় লাগতে পারে? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার দায়িত্বশীল অবস্থান থেকেই দায়িত্বটা পালন করছে। আজকে এই যে 5ই আগস্টের যে শেখ হাসিনার পতন এবং তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসনের যে একটা অবসান হয়েছে এবং গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করেছে, এই যাত্রা শুরু করার যে পথ,
সেই পথ যাতে মসৃণ হয় সে কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করছে। এখন আপনি বলেছেন পুলিশের আস্থা ফেরানো, পুলিশকে গত 15 বছর আওয়ামী লীগ এমনভাবে দলীয়করণ করেছে, দলীয়ভাবে ব্যবহার করেছে যে পুলিশের লোকেরা বক্তব্য দেয় সেটা কি আওয়ামী লীগ নেতারা দিচ্ছে না পুলিশ দিচ্ছে, এটা মানুষ কিন্তু বুঝতে পারে না। পুলিশের আইজি থেকে শুরু করে ডিএমপির কমিশনার, ডিবি থেকে শুরু করে সিআইডি, তারপর র্যাব প্রধান, তাদের বক্তব্য শুনলে মনে হয় যে তারা আওয়ামী লীগের থেকেও বড় আওয়ামী লীগ, এরকম একটা ভাব। তো এবং টোটাল পুলিশের ইমেজটা এমনভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, পুলিশের উপর মানুষের কিন্তু কোনো আস্থা ছিল না। এখনও যে ফিরে এসেছে তা কিন্তু বলা যাবে না। আমি যতদূর জানি যে একটা মানে এরকম বাহিনী, কি বলা যায় এটাকে, কি বাহিনী এটাকে, তো সেনাবাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীটা, তো এই বাহিনীর প্রতি মানুষের যদি আস্থা ফিরিয়ে আনতে হয় তাহলে জনসমর্থিত সংস্কার দরকার, এবং সেই সংস্কারটা করতে হবে এবং ব্যাপকভাবে করতে হবে। এই যে আপনি 5 তারিখের পরে যে পুলিশ ছিল না, আপনি বলেছেন বিএনপির কি ভূমিকা, বিএনপি নিজেরা থানা পাহারা দিয়েছে, পুলিশদের পাহারা দিয়েছে, পুলিশের এমন সদস্যরাও ছিল তখন তারা থানা থেকে বের হয়ে রাস্তায় বাজার করতে আসবে বা কিছু কিনতে আসবে, এটাতেও তারা ভয় পেত। এই ভয়টা কেন? কারণ এই ছাত্র গণ অভ্যুত্থানে সহ অন্যান্য সময় তারা জনগণের উপর যে মানে আওয়ামী লীগের নির্দেশে জনগণের উপর যে নির্যাতন চালিয়েছে, গুলি করেছে, নিপীড়ন চালিয়েছে, নিষ্ঠুরতা, নির্মমতা মানে কোন পর্যায়ে যে তারা নিয়ে গেছে, এই কারণে তারা কিন্তু জনগণের কাছে মানে একটা অপরাধী হিসাবে বিবেচিত হচ্ছিল। সেখানে বিএনপি তাদেরকে পাহারা দিয়েছে এবং এমনও হয়েছে যে তাদেরকে নিয়ে রাস্তায় হেঁটে জনগণের মধ্যে একটা মানে বোঝানোর চেষ্টা করানো হয়েছে যে এই পুলিশকে লাগবে আমাদের। এটা বিএনপি করেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে একাধিকবার বক্তব্যে তিনি ভিডিও বার্তায় তিনি বলছেন পুলিশ ছাড়া কোনো দেশ চলবে না, চলে না, এই পুলিশকেই দায়িত্ব পালন করতে হবে। উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, আমরা সেই কাজগুলো কিন্তু করেছি, সেই কাজগুলো করেছি। আজকে পুলিশ আস্তে আস্তে হয়তো স্বাভাবিক হচ্ছে, এখনও পুরোপুরি স্বাভাবিক এটা বলা যাবে না, এখনও পুলিশের মধ্যে রদবদল চলছে। ধরেন এখন আওয়ামী লীগকে দেখলেই মানুষ যেরকম মানে ক্ষিপ্ত হয়ে যায়, পুলিশকে দেখলেও কিন্তু মানুষ ক্ষিপ্ত হতো, সেইটা আস্তে আস্তে প্রশমিত হয়েছে, এটা বাস্তবতা। এখন পুলিশকে তার জনগণের যে চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। আপনি একটু আগে আজিজ ভাইকে যে বললেন প্রতি বিপ্লবের কথা, আমি একটু যোগ করি এখানে। হ্যাঁ, তো আজকে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, দলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এটা যথার্থই উনি বলেছেন। এই যে এই আন্দোলনের মানে ফসল যে বিজয়, এই বিজয়কে নস্যাৎ করার জন্য সেদিন থেকে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনি জানেন এই প্রশাসনের মানে পরতে হচ্ছে মানে আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে এবং তারা সুবিধাভোগী প্রেতাত্মা, তারা মানে আওয়ামী লীগের থেকেও বড় আওয়ামী লীগ, আওয়ামী লীগের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মীদের মতো তাদের আচরণ। তারা কি এই আন্দোলনের ফসলকে বাস্তবায়ন হতে দিবে, আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন হতে দিবে? দেবে না। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম অতি দ্রুত প্রশাসন থেকে আওয়ামী জঞ্জাল মানে ঝেড়ে ফেলে সেখানেই নিরপেক্ষ যোগ্য লোকদের দিতে হবে। এখন মনে করেন এই যে আপনার প্রতি বিপ্লবের কথা বলেন যে আজকে গার্মেন্টসের যে কাহিনী, হ্যাঁ শহীদ ভাই যেটা বলেছেন এটা যথার্থই বলেছেন। গার্মেন্টসের শ্রমিকদের যে আপনার মানে তাদের যে চাহিদা অনুযায়ী যে তাদের বেতন, সেটা কিন্তু হচ্ছে না। আপনার বাজারের সাথে তাদের বেতনের কোনো তুলনা মানে মিল নাই, এটা অবশ্যই দেখতে হবে। কিন্তু আজকে একটা সরকার, আওয়ামী লীগের 15 বছর পরে একটা পতন হয়েছে, তারপর একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, এদেরকে তো সময় দিতে হবে। এখন তারা এই গার্মেন্টস শ্রমিকদের এই দুঃখ বেদনাকে, দাবি দেওয়াকে পুঁজি করে আজকে তাদেরকে উস্কিয়ে তাদেরকে রাস্তায় নামানো হচ্ছে। আজকে দেখেন বিভিন্ন ফুটেজে যে যারা আপনার যে রড, লাঠি, দা, তারপরে কিরিচ এগুলো নিয়ে রাস্তায় ছিল, এরা কি শ্রমিক? এরা কি গার্মেন্টস শ্রমিক? 8 বছর, 12 বছর, 15 বছরের ছেলে, এরা কি গার্মেন্টস শ্রমিক? আপনার সরকার পরিবর্তন ধরেন হয়ে গেল, কিন্তু এদেরকে মানে আসছি তো এরা তো গার্মেন্টস শ্রমিক না,
এদের মধ্যে আওয়ামী লীগের ইন্ধন আছে, এবং আওয়ামী লীগের ইন্ধন আজকে দেশে বিদেশে সব জায়গা থেকে হচ্ছে। শেখ হাসিনা দিল্লিতে বসে আছে, কোন স্ট্যাটাসে উনি দিল্লিতে আছেন? ভারত সরকার কেন তাকে মানে বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিবে? এই শেখ হাসিনাকে ভারতে অবৈধভাবে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের প্রতি আঘাত করছে ভারত। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছি যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার গণহত্যা, দুর্নীতি, লুটপাটের দায়ে তাকে বিচারের মুখোমুখি কিন্তু করতে পররাষ্ট্র হবে। উপদেষ্টা তিনি নিজেই বললেন কাল অথবা গত পরশু, তিনি বলেছেন যে সেখানে শেখ হাসিনা থাকার সাথে ভারতের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক কিছু। ডিপ্লোম্যাটিক সম্পর্ক এক জিনিস, আর সেখানে তাকে মানে রাখা। আমি বলছি যে আপনারা যে চাপটা সরকারকে দিচ্ছেন, সরকার সেই চাপটা ভারতকে দিচ্ছে কিনা সেটা সরকারকে ঠিক করতে হবে। সরকারকে আহ্বান জানিয়েছি আমরা যে ওখান থেকে তো ষড়যন্ত্র হচ্ছে। এখানে আজিজ ভাই বললেন যে 15ই আগস্টকে ঘিরে করা হয়েছিল, তারপরে বিচার বিভাগকে ঘিরে করা হয়েছিল, আনসারদেরকে ঘিরে করা হয়েছিল, এখন গার্মেন্টস শ্রমিকদের দিয়ে ঘিরে করা হচ্ছে। গার্মেন্টসের ভাই বোনদেরকে বলবো যে আপনারা সময় দেন। আপনি বলেছেন এদের সমস্যাগুলো সমাধান করতে হবে কীভাবে? অবশ্যই তাদের সমস্যার সমাধান করতে হবে। এটা নিয়ে আপনি কমিশন করেন, গার্মেন্টসের মালিক, শ্রমিক, সরকারের স্থায়ী সমাধান দরকার, স্থায়ী একটা সমাধান দরকার। কয়দিন পর পর তারা রাস্তায় আমরা নামবে। তাদের সমাধান চাই, এটা করতে হবে, এটা বাস্তবতা। এটা না করে কিন্তু এখানে আপনার কোনো কিছু করা যাবে না। আচ্ছা, আজকে যে প্রতি বিপ্লবের যে কথাটা আসছে, এটা কিন্তু এখনো আছে এই আশঙ্কা আছে বলেই কিন্তু আমরা এই কথাগুলো বলছি। ওকে, আমরা একটু আবু আলম শহীদ খান আপনার কাছে একটু জানতে চাই। একটু আগে এম এ আজিজ ভাই তিনি বলছেন যে মানে একেবারে নির্বাহী বিভাগের কথাই যদি বলা যায়, সিনিয়র সচিব, ডেপুটি সেক্রেটারি, এরকম যে অ্যাডিশনাল সেক্রেটারি, এই লেভেলেই তিনি বলছেন যে 85% গত স্বৈর শাসকের। হ্যাঁ, আমি সংখ্যা মানে শতাংশটাকে আমি বড় করে দেখতে চাচ্ছি না, আমি যেটি বলছি যেটি বড় সংখ্যা এখনো পরিবর্তন হয়নি। আমরা দেখছি যে স্টুডেন্টরা যখন যাদের হাত ধরে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, তারা বলছে তারপরে স্বরাষ্ট্র সচিবকে সরানো হচ্ছে, তারা বলছে তারপরে সংসদ ভেঙে দেওয়া হচ্ছে, তারা বলছে তারপরে প্রধান বিচারপতি পদত্যাগ করছে, অথচ আমরা দেখছি এখনও ক্যাবিনেট সেক্রেটারি যিনি ছিলেন তিনিই আছেন, এবং অনেক সচিব এখনও পরিবর্তন হয়নি। আসলে এই সচিব পরিবর্তনগুলো জরুরি কিনা, কিংবা এখনো কেন পরিবর্তন হচ্ছে না? তাই নয়, আমি তো একটু যোগ করি যে উপদেষ্টাদের একান্ত সচিব নিয়োগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রীদের একান্ত সচিবদেরকে। তো সেটা তো আওয়ামী প্রেতাত্মাই সেখানে কাজ করবে। এইটা তো শহীদ ভাই ভালো বলতে পারবে। এইটাই বলেন যে কেন এরকম করা হচ্ছে, এবং আপনার কাছে কি মনে হয়, এবং এটার আসলে সমাধানে করণীয় কি? আমরা তো ধরেন পরিবর্তন দরকার, সেটার উপরে কোনো সন্দেহ নেই। একদিনে হবে না, বাট না, পরিবর্তন কুইকলিও করা যাবে, একদিন কেন, 1 ঘন্টার মধ্যেও পরিবর্তন করা যায় যদি আমি করতে চাই। আচ্ছা, আপনার মনে আছে যে লতিফুর রহমান সাহেব যখন বঙ্গভবনের শপথ নিয়ে ওইখান থেকেই, মানে উনি অফিসেও যান নাই, এটা নিয়ে সমালোচনা আছে। অফিসে বসে পরের দিন করতে পারতেন, বা বঙ্গভবনে বসে একটা অর্ডার সাইন করে দিছিল, কেউ না কেউ নিয়ে গিয়েছিল। তো এগুলো হলো পদ্ধতি বিষয় আছে, পদ্ধতিগুলো ফলো করতে হবে। আপনি পরিবর্তন করেন, আর আমরা তো একদম পুরো পুলিশ বাহিনী তো সব সদস্যকে বাদ দিতে পারবো না। অ্যাডমিনিস্ট্রেশন বলেন, পুলিশ বাদ দিলেন। অ্যাডমিনিস্ট্রেশনে আমি টোটাল গণকর্মচারী বলি, তাহলে সুবিধা। 16 লক্ষ গণকর্মচারী। এখন এই 16 লক্ষ গণকর্মচারীর তো পরিবর্তন করার দরকার নেই, তাদেরকে বাড়ি পাঠানো দেওয়া সম্ভব না। মানে ওইরকম একটা টপে যারা যারা নেতৃত্ব দিয়েছেন, যেটা পরিষ্কারভাবে বোঝা যায় যে তারা নেতৃত্ব দিয়েছেন এবং তারা এমন আচরণ করেছেন, তারা দলবাদ ছিলেন, যারা রাজনৈতিক ভাষায় কথা বলেছেন, রাজনীতিবিদদের ভাষায় কথা বলেছেন, এবং আরো অন্যান্য যে খারাপ দুর্নীতি আছে দুর্নীতির সাথে বা অন্যান্যর সাথে যুক্ত ছিলেন, এগুলো তো আইডেন্টিফাইড এবং আইডেন্টিফাই করা যায়। সুতরাং ওই লেভেলে যদি পরিবর্তন আনা যায়, তাহলে কিন্তু ওই পরিবর্তনের মধ্য দিয়ে আপনি পরবর্তী পরিবর্তনের ধাপগুলোতে যেতে পারবেন। আমাদের বেশি পোস্ট না, আপনি ধরেন সচিবালয়ের টপ লেভেলের পোস্ট, আপনার পুলিশের টপ লেভেলে আপনার এসপি, ডিসি, ইউনো, ওসি, এগুলো হলো গুরুত্বপূর্ণ পোস্ট, যারা এই রাজনৈতিকরণের মধ্যে যারা সবসময় যুক্ত থাকে। এইখানে একটা বড় ধরনের পরিবর্তন করা যায় এবং করতে কোনো বাধা আমি দেখি না, করতেই পারে, করা হচ্ছে, একটু ধীরগতি হতে পারে, বাট করা হচ্ছে। আপনি তো সাবেক সচিব, আমি একটু ওই জায়গা থেকে আপনাকে জানতে চাচ্ছি যে আপনার কাছে কেন মনে হচ্ছে যেগুলো এখনো যতখানি পরিবর্তন দরকার সেটি অনেক ধীর গতিতে হচ্ছে বা ঠিকমতো হচ্ছে না, এরকম মনে হয় কিনা? এইটার কারণ হলো যে সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছেন বা যারা দায়িত্ব গ্রহণ করেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং তাদের সাপোর্টে কিন্তু, এবং সুপ্রিম কোর্টের রেফারেন্স আছে, সো ওই জায়গাটা আমরা একটু ঠিক করে নিলাম যে তারা আসছেন, বাট তাদের হোমওয়ার্ক ছিল না।
এটার আপনাকে এটা একটা বুঝতে বড় হবে, কথা, homework ছিল। বুঝতে হবে যে ধরেন আমাদের যদি তত্ত্বাবধায়ক সরকার থাকতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে ওকে এই গভর্নমেন্ট রিজাইন করতেছে, তত্ত্বাবধায়ক সরকারকে দায়িত্ব নিতে হবে। তখন কিন্তু কিছু মানুষকে তারা কাজে লাগিয়ে তারা কিভাবে 3 মাস 6 মাস দায়িত্ব পালন করবেন এটা ঠিক করতে পারতেন, যে কারণে তখন ইজি ছিল, মানে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হলে শেখ হাসিনা 5 তারিখে দেশে চলে যাবেন, এটা আমরা এখানে যারা আছি আপনি সহ আমরা কি ভাবতে পারছি নাকি না, তিনি 5 চলে তারিখ যাবেন? তো 1 মাস হয়ে গেল, 5 এখনো কি তারিখ। হোমওয়ার্ক হয়নি? না এখন না, হোমওয়ার্ক তো একটা বড় জিনিস, যেটা করতে সময় লাগে। তারপর যখন আপনি গভর্নমেন্ট ফর্ম করবেন, গভর্নমেন্ট যাদেরকে নিয়ে ফর্ম করবেন, আপনি যদি খেলতে যান, ধরেন ক্রিকেট খেলা, আপনাকে কন্ডিশনিং ক্যাম্প কেন করতে হয়? আপনি তো ভালো প্লেয়ার, সব টপ লেভেল প্লেয়ার, একদম জাতীয় দলের প্লেয়ার, সেটা ইন্ডিয়া হোক, ভারত হোক, অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক, তাদেরকে কিন্তু বড় খেলার আগে কন্ডিশনিং ক্যাম্পে যেতে হয়। তো সুতরাং আপনি যখন লোকজন বিভিন্ন জায়গা থেকে আনবেন, এটা তো মানে একসাথে কখনোই কাজ করে নাই। এখন আপনি যেমন প্রিন্স সাহেবদের পার্টি যদি ক্ষমতা আসে, বিএনপির 50 জন 100 জন নেতা আছেন, তাদের সহজ তারা হবে। মন্ত্রী হতে পারেন, সকলে প্রতিমন্ত্রী হতে পারেন, এবং তারা এক টিমে খেলতেছেন অলরেডি, Exactly. গত 40 বছর ধরে ধরেন খেলতেছেন, বা গত 20 বছর ধরে খেলতেছেন, এক টিমের প্লেয়ার, তারা একে অপরকে বুঝেন এবং তারা জিনিসটা বুঝেন। এইখানে আমাদের বিভিন্ন সেক্টর থেকে মানুষজন এসেছে। সো অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা সীমাবদ্ধতা বা দুর্বলতা বলতে পারেন, বাট তাদেরকে যেটা প্রিন্স সাহেব বললেন যে তাদেরকে সময়টা দেই, হ্যাঁ সময়ে আবার ওই যে কত সময় দিব এটা একটা কোশ্চেন, কিন্তু আপনার হাতে যতটুকু সময়, যেমন এটা মোটো হইতে হবে। আপনি যেমন যে কোনো সরকারি চাকরি, যে কোনো রাজনীতিবিদ বা যে কোনো মন্ত্রী উপদেষ্টা যে লেভেলে করেন, সেনাবাহিনী প্রধান, আইজিপি, প্রধান বিচারপতি, আপনার হাতে যতটুকু সময় আছে, আপনি 8 ঘন্টা কাজ করার কথা, বাট ইউ ওয়ার্ক ফর 16 আওয়ার্স, যুদ্ধকালীনের মতো 18 ঘন্টাও কাজ হতে পারে। সুতরাং সেইভাবে আপনি সময় নিয়ে টিমটা বিল্ড আপ করে যে যে কাজ করা দরকার সেই কাজগুলো করতে হবে, এবং এই পরিবর্তনগুলো জরুরি, সাথে সংস্কার জরুরি। শুধুমাত্র হাত বদল রদ বদল হলে কিন্তু কিছু হবে না। সিস্টেম যদি ঠিক করতে না পারি, ধরেন কালকে আমরা আলোচনা করছিলেন না আপনারা যে কালকে ইলেকশন কমিশন একটা মিটিং ডাকতে, প্রেস কনফারেন্স, হয়তো তারা পদত্যাগ করতে পারে। হোয়াট নেক্সট? আর দি গভর্নমেন্ট রেডি যে কালকে পদত্যাগ করার পরে যে ভ্যাকুয়ামটা হবে সেটা আমরা 24 ঘন্টার মধ্যে পূরণ করতে পারবো কিনা? আলোচনা কি করেছে কারোর সাথে? কিছু হয়েছে? মানে আমি জিজ্ঞাসা করছি, তখন কিন্তু কালকে রাত্রেবেলা আপনারা জিজ্ঞাসা করবেন এই ওরা পদত্যাগ করলো, তাহলে লোক কোথায়, কে করবে এটা? সো এই যে জিনিসগুলোর জন্য প্রিপেয়ারনেস, কাজ করা এবং জেগে থাকা ইম্পর্টেন্ট। এখনও কিন্তু আমরা ছাত্র জনতা জেগে আছে বলে যে ঘটনাগুলোর কথা বলা হলো, আলোচনা হলো, সব কিছু ছাত্র জনতা করছে। পুলিশের ব্যাপারটা, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা আরও ইম্পর্টেন্ট এই জন্য, ধরেন সেনা শাসনও যখন আসে তখনও কিন্তু ওরা ছাড়া সেনা শাসনও চলে না। আপনি দেখেছেন, আপনি মামলা তো থানায় করতে আপনি কি সেনা শাসন দেখছেন? হ্যাঁ, দেখেছি, 1-11 আর আমরা তো সেনা শাসন দেখেছি, ইভেন আইয়ুব খানের শাসন দেখেছি। কি হয়, একটা ডিস্ট্রিক্ট মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, একজন মেজর র্যাঙ্কের অফিসার, আইয়ুব খানের সময় ক্যাপ্টেন যেত, বুঝছেন, ওই সার্কিট হাউসে যায় বসতো, মানে সার্কিট হাউসে যে একটা রুমের মধ্যে তার অফিস বানাতো, আর সাথে থাকতো কত 110 জন, বা তখন আরও কম ছিল, 50-51 জনের একটা ইউনিট, তারা পাহারা দিত, গেট টেট পাহারা দিত। আর হলো ব্রেন গান আলা কতগুলো গাড়ি ছিল, ব্রেন গান ওই যে ঝুলানো, ওটা নিয়ে ঘুরতো শহরের মধ্যে, গ্রামেও যেত না। কে কাজটা করে? কে? পুলিশ। কে অপরাধ ধরবে? এই যে যৌথ অভিযান চলবে, সেনাবাহিনী লিড করবে, তো সেনাবাহিনীকে ক্রিমিনাল চিনাবে কে? ক্রিমিনালের ঠিকানা কে দেবে? পুলিশ। সুতরাং পুলিশ ফোর্সকে আমাদের যে সাহায্য রাজনৈতিক দল করছে, যে সাহায্য ছাত্র জনতা করছে, সেটা করার মধ্যে দিয়ে তাদেরকে এটাও বুঝতে হবে যে তাদের নিজের আত্মশুদ্ধির দরকার আছে, তাদের আচার আচরণের পরিবর্তনের দরকার আছে, তারা যে যা করছে অতীতে সেটা থেকে শিক্ষা নিতে হবে। সুতরাং ওই পুলিশ ফোর্সকে যখন আমরা অর্গানাইজ করতে পারবো, অ্যাডমিনিস্ট্রেশনকে যখন অর্গানাইজ করতে পারবো, তখন কিন্তু অনেক কিছু করা সহজতা হবে। ওকে, আমরা একটু এম এ আজিজ আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে আপনি নিজেই এই প্রসঙ্গটার অবতরণ করে একটু কথাও বলেছেন, সেটি হচ্ছে যে গতকাল সম্পাদকদের সঙ্গে যে সভাটি ছিল সেখানে তারা সাংবাদিকদের নামে যত্রতত্র মামলা কিংবা হত্যা মামলা বা একেবারে ইরিলেভেন্ট মামলাগুলো না করার কথা বলেছেন, কিন্তু ওভারঅল আমরা এই গ্রেফতারের ক্ষেত্রে কিংবা মামলার ক্ষেত্রে যে জিনিসটি দেখছি যে সবাই হত্যা মামলার আসামি। এখন দেখা যাচ্ছে যে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা তিনিও, শেখ হাসিনাও। তো আমি বলতে চাচ্ছি না এরকম যে তারা কে মামলায়, মানে
ছাত্র হত্যার সাথে জড়িত বা জড়িত না। আমার প্রশ্ন হচ্ছে, আমি যে জায়গাটায় কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা কিন্তু তার বিরুদ্ধে ওই অভিযোগটি বড় করে আসে যখন সে ডায়মন্ডের নামে কাচের টুকরা দেয় কিনা, কিংবা সেই জাতীয় মামলাগুলো, কিংবা অসঙ্গতিপূর্ণ মামলাও হচ্ছে না। একই স্ক্রিপ্ট কি আমরা দেখতে পাচ্ছি, নাকি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি? এক হচ্ছে আমাদের কয়েকটা ব্ল্যাক ল আছে, জি। এটা শহীদ ভাই ভালো জানবে। 74 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে না, জি। উইদাউট কেস আপনাকে ধরে আটকায় দিতে পারে, এখনো আইনটা বলবৎ আছে। আচ্ছা। 2 হলো ওই সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটাতে কত ধারা আছে, কত কথা, যারে খুশি ওদের ফাঁসা 50-এর উপরে ধারা। সর্বশেষ আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জি। এটা তো একটা ওপেন এন্ডেড আইন। আপনি যে ঘটায়, তিনি যাকে সমর্থন করে, যিনি তার সাপোর্টার, সবাইকে এর ভিতরে, তারপরে রেপ কেস, চুরি কেস, যা কিছু আছে সব ওটার ভিতরে ঢুকান যায়। তো এই কেসে যদি আপনি যদি বলেন সাকিব আল হাসান বিদেশে আছে, তার নামে খুন কেন, ও সহযোগিতা করছে, এমপি ছিল, হতেই পারে। হয়ে গেল, ঢুকে গেল কেস। আপনি কেস আটকাইতে সমস্যা না, সমস্যাটা হচ্ছে জামিন। আওয়ামী লীগের সময়ে গাড়ি পড়ে নাই, আগুন লাগে নাই, কিচ্ছু ঘটে নাই, তারপরেও 500 বিএনপির কর্মী আসামি, তাও অজ্ঞাতনামা। এখনো যদি তাই হয়, তাহলে আর এই বিপ্লব করে এত জীবন গেল কেন? এই জন্য কিন্তু আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে মামলা হলেই যত্রতত্র আসামি গ্রেপ্তার, যাচাই বাছাই করে করতে হবে। তা মামলা তো এখন ধরেন কিছু জুনিয়র উকিল আছে, গ্রামে বসে আছে। আপনি জানেন তো বাংলাদেশের কালচার কি জানেন, গ্রামে এও আছে যে নিজের সন্তান নিজে হত্যা করে অপরকে প্রতিদ্বন্দ্বীকে ফাঁসানোর জন্য করছে, এরকম রেকর্ডও আছে। তো সুতরাং মামলা করা আপনি বন্ধ, 17 কোটি লোকের দেশে মামলা করা তো বন্ধ করতে পারবেন না। মামলা যদি করে এটা যাচাই করা এবং বিশ্বাসযোগ্য। যেমন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2 কোটি টাকা এতিমের টাকা মেরে খেয়েছে, ওনার জেলও হয়েছে, উপরের কোর্টে এসে জেলও বাড়ছে। কেউ কি বিশ্বাস করছে এদেশে, এটা বিশ্বাস করাতে পারছে উনি টাকাটা মাইরে খাইছে? কেউ বিশ্বাস করাতে পারে নাই। এই জন্যই বলছি যে সাকিব আল হাসান বিদেশে আছে, হাতে খুন করছে, হ্যাঁ, এটা বিশ্বাসযোগ্য। আমার কথা হলো যে এখন অন্তত যিনি ক্রাইম করবে, যে ক্রাইম করবে সেই অনুযায়ী মামলাটা হওয়া উচিত। এখন এই সরকারের পক্ষে এটা কিন্তু একটা কমিটির মতো, মনে রাখেন। পলিটিক্যাল সরকারের তার অনেক কর্মী থাকে, নেতা থাকে, সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার, এদের কিন্তু এই উপদেষ্টা কমিটি শেষ, আর কিছু নাই। এখন আবার খুঁজে বাইর করতেছে সব অর্গানাইজেশনে, আবার খুব টেস্ট করতেছে, কোনো ফাট্টি পরিচয় থাকলে তাকে দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমি 5% একটা ক্রেডিবল পত্রিকা ছাপা হইল, জি। 85-95% হচ্ছে এই বাহিনীর সদস্য, এটা সমাধান করা যায় না? সমাধান তো আমার মাথায় আছে। ওখানে নিয়ে আর একজন আমলা ক্যাবিনেট সেক্রেটারি বসাইছেন না, 111-এর লোক বসাইছেন না, হ্যাঁ তো খুঁজতেছে 111-এর লোক কই আছে। কেন? আমি তো বলতেছি এখন ধরেন সেক্রেটারি অমকে ছিল 5%-এর বাইরে, আমার সেক্রেটারি তো বেশি দরকার নাই, লোক উপরের দিকের লোক অল্প দরকার, নিচের দিকের লোক। এই যে আবু আলম শহীদ খান বই আছে, কন্ট্যাক্ট সার্ভিস চালু আছে না, ওনারা সহায় দেয় না, উনি তো নিরপেক্ষ লোক না। না, এটা কোনো আমি উদাহরণস্বরূপ বললাম, এরকম রিটায়ার লোক তো বহু আছে। যত সিনিয়র রিটায়ার আমলা তত বেশি কিন্তু মোটামুটি প্রফেশনাল। একদিকে আমরা তো আগের সময় দেখছি, ভিসি দেখছি দূরবীন দিয়ে দেখতে হতো, আগে তো সিলেকশন করে দিত ভিসি, সিনেটও করতো না, তারপর দূরবীন দিয়ে পরীক্ষা করতে হতো কোন পার্টির দিকে ওনার সমর্থন থাকতে পারে, ধরা যাইত না। হ্যাঁ, কিন্তু উনি সাপোর্টার থাকে। তা আগের আমরা তো সিএসপি, আমরা তো পাকিস্তানের সিএসপি দেখছি না, সিএসপি সম্পর্কে এত বিতর্ক আসে নাই। কিন্তু এখন এমনভাবে রাজনীতিটাকে সরকার সাজাইছিল যে সমর্থন না করলে প্রমোশন হয় না, সমর্থন না করলে চাকরি হয় না, সমর্থন না হলে বান্দরবন যাইতে হয়। তো এই কারণে মানুষ বাধ্য হয়েও অনেকে সমর্থন করছে, তাই না? আমি তো জানি যে হেতে আওয়ামী লীগ করে না, হেতে তো বিরাট চাকরি করে গেছে, বঙ্গবন্ধু জিন্দাবাদ অন্য কয়, আসল বঙ্গবন্ধু আল্লাহ কয় একবার, হে কইছে 5 বার, কয়ে চাকরি করে চলে গেছে।
আচ্ছা, আমরা টাকা পয়সা মাইরে চলে গেছে। একদম শেষ পর্যায়ে আছে, আপনার কাছে একটা প্রশ্ন করব, পরে এই ওনাদের দুজনের কাছে এক বাক্যে শুনবো যে যেহেতু এই সরকারের 1 মাস হলো, অর্থাৎ মানে সরকার পতনের 1 মাস হলো, তো এই 1 মাসের যতটুকু দেখলেন তার আলোকে আপনার কাছে আগামী দিনের জন্য এই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ কি মনে হয়? না, প্রথম একদম মানে প্রথম না ভাই, প্রধান এক বাক্যে। চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে প্রশাসনটাকে সাজানো, আইন শৃঙ্খলা আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, আর যত ক্রাইম করছে টরছে তাদের বিচার করা। এটা তো এই সরকারের তো মানসিক, শহীদ ভাই বললো না, আগের প্রিপারেশন তো ছিল না। এটাই তাদের জন্য বড় এটা কঠিন প্রথম কাজ, এবং কঠিন কাজ। শহীদ ভাই, আপনি কিছু যোগ করবেন নাকি একই রকম মনে করেন? না, আইন শৃঙ্খলাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এখন, যেটা আইন শৃঙ্খলাটা ঠিক করে আপনার রিফর্মে চলে যেতে হবে। আর যে মামলার বিষয়ে ছোট্ট একটা কথা বলি, যে ধরনের মামলা হচ্ছে আসলে এগুলো প্রথম ধাপও পার হতে পারবে না। সো মামলার বিষয়টা 2-3 ভাবে করা যায়। একটা হলো যে আপনি জানেন যে পলিটিক্যাল মামলা টামলা হলে পলিটিক্যাল পার্টি যখন চেঞ্জ হয় তখন কিন্তু একটা কমিটি করে দেয়, যেমন আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আরও যারা আছেন আইনজ্ঞ, তাদেরকে নিয়ে একটা কমিটি করা, যে মামলাগুলো চেক করা, যে মামলাগুলো ঠিক আছে। আইন শৃঙ্খলা কমিটি, আইন শৃঙ্খলা কমিটি না, ওইটা একটা অন্য মামলার কমিটি, আচ্ছা, মামলার রাজনৈতিক হয়রানিমূলক মামলা। তো এইটা একটা কমিটিও করতে পারে উপদেষ্টা পরিষদ, এবং তারা চেক করতে পারে। এই আইজিপি অফিস থেকে মনে হয় বলা হয়েছে যে মামলার ব্যাপারে নেওয়ার ব্যাপারে আইজিপি অফিসের সাথে একটা এটা বলা যোগাযোগ করা। হয়েছে। আর পুলিশ কিন্তু নির্মোহভাবে তদন্ত করতে পারে, যে পুলিশের পরিবর্তনের কথাটা আমি বলছি, আপনি বাদী, আপনি 50টা নাম দিতে পারেন, বাট পুলিশ নির্মোহ তদন্ত করে যাকে পাবে তাকে ইয়ে করবে। একটা চেঞ্জ কিন্তু হয়েছে, যেমন আগে মামলা হওয়ার সাথে সাথে গ্রেপ্তার, না হলে বাণিজ্য শুরু হয়ে যেত, এটা কিন্তু এখন হচ্ছে না। এখন আপনি পুলিশ সুবিধা আছে, পুলিশ কিন্তু এখন প্রমাণ করতে পারে যে আমরা নির্মোহ তদন্ত করে এটা করেছি। জি, ইমরান স্যার, প্রিন্স, আপনার কাছেও এক বাক্যে জানতে চাই যে এই 1 মাসের ভিত্তিতে আপনার কাছে মনে হয় সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জটি কি? তা আমি তো বললাম যে 1 মাস যথেষ্ট সময় নয়, তারপরেও তারা চেষ্টা করেছে, তবে আরো দ্রুত হওয়ার প্রয়োজন ছিল। যেটা বললেন, যেটা যুদ্ধকালীন একটা পরিস্থিতি বা সময়ের মতো বিবেচনা করে এই কাজগুলো এখানে করা উচিত। এবং চ্যালেঞ্জ যেগুলো হচ্ছে, এই যে প্রশাসনকে নিরপেক্ষকরণ, আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয়করণ, নিরপেক্ষকরণ, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে নির্বাচনী বিধি ব্যবস্থা যেগুলো ব্যাপারে মানুষের আপত্তি আছে বা মানুষের যে প্রত্যাশা আছে সেগুলোর দিকে ঠিক করে একটা নির্বাচনের দিকে যাওয়া। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি বড় বড় সংস্কারগুলো করতে চায়, তো সেটা 2টা বিষয় থাকবে। আমার ব্যক্তিগত মত, আমার দলের মত না, এটা আমার ব্যক্তিগত মত, যে সেখানে কিন্তু একটা চ্যালেঞ্জ দাঁড়াতে পারে। রাজনৈতিক দলগুলো এটাকে কিভাবে নিবে, জনগণ কিভাবে নিবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আর একটা নির্বাচিত সরকার যদি এই সংস্কারগুলো করে, তাহলে সেই সংস্কারগুলো টেকসই হবে। এবং এই সংস্কার কিন্তু এখানেই থেমে থাকবে না, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সেখানে ভবিষ্যতেও সেই সংস্কারগুলো করার জন্য এই যে নির্বাচিত সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, সকল রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। অনেক অনেক ধন্যবাদ সৈয়দ ইমরান স্যার, প্রিন্স, আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং এম এ আজিজ, আপনাদের 3জনকে এনটিভি স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা শেষ করার আগে শুধু এতটুকুই বলবো, আমরাও চাই যে ছাত্র জনতার, বিশেষ করে শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের যে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে, সেই নতুন দিগন্তে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন শিক্ষার্থীরা প্লাস সাধারণ জনতা সবাই, সেই স্বপ্নর 1 মাস পূর্তি হয়েছে। তো আমরা চাই সেই স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, দ্রুতই সেটি স্বপ্ন বাস্তবতার রূপ নেবে। এবং যেটি আলোচকরাও বলছিলেন যে সবার আগে যে চ্যালেঞ্জটি এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, সবগুলো জায়গা থেকে অস্থিতিশীলতা কমিয়ে একটি সুন্দর পথে বাংলাদেশ এগিয়ে যাবে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রিফর্মের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ আগাবে, তার আগামী দিনের পথ চলায়। সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।